কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথমে আমরা 5605, এটি এটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এটি পূর্ণবর্গ সংখ্যা হলে এভাবে প্রশ্নই করার কথা না। তো এখানে যেহেতু আমরা প্রথমে বর্গমূল বের করা লাগবে, এই এই পদ্ধতি আমরা কোন পদ্ধতিতে বর্গমূল বের করব? ভাগ প্রক্রিয়ার সাহায্যে। যখন বলবে বিয়োগ করলে বা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমাদেরকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করতে হবে। তো বর্গমূল বের করার নিয়মটা কি? প্রথমে জোড়ায় জোড়ায়, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমাকে দাগ টান দিতে হবে। তারপর ডান পাশে খাড়া দাগ দিতে হবে এবং দাগটা এই পর্যন্ত আনতে হবে। যে সংখ্যা শেষ হয়েছে সেই পর্যন্ত আমরা আনবো। এখন এই যে একটা জোড়ার সংখ্যা নিলাম 56। হ্যাঁ, 56 কি পূর্ণবর্গ সংখ্যা? 56 কি পূর্ণবর্গ সংখ্যা? আচ্ছা, 56 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। সাথে সাথে 49, 8 8 64। তাহলে 56-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি বলতো আয়েশা? আয়েশা বলো তো, 56 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 56 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে? আয়েশা, কথা শোনা যাচ্ছে? আয়েশা, কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে 56 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, 56, 56 কি পূর্ণবর্গ সংখ্যা? নো স্যার। 56 পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে। তো 56 পূর্ণবর্গ সংখ্যা না হইলে, আচ্ছা আচ্ছা, 56 পূর্ণবর্গ সংখ্যা না, এমনিতে লেখা তো দেখা যাচ্ছে, ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, 56 পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 56 আগে পূর্ণবর্গ সংখ্যা কি আছে বলো তো? 56 এর আগে বা 56 এর কম পূর্ণবর্গ সংখ্যা কি আছে বলতে পারো? 56 এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 7, আর 7 গুণ করলে 49 পাওয়া যায়। তাহলে 49 তো পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো, 8 গুণ 8 করলে কত হয়? 64। 64 তো 56 এর চেয়ে বড় হয়ে গেল, তাহলে তো আমরা 64 নিতে পারবো না। কত নিতে হবে আয়েশা? 49। 49 নিতে হবে। তো 56 এর নিচে আমরা পূর্ণবর্গ সংখ্যা 49 বসাবো এবং বর্গ, এই যে ভাগফলের জায়গায় মানে বর্গমূলের যে অংশ, সেখানে আমরা বসাবো কত? 7। ঠিক আছে। এখন আমরা 56 থেকে 49 বিয়োগ করলে কত পাবো? 7। আর এখানে জোড়ায় জোড়ায় নামবে, এই একটা জোড়া আছে সেই জোড়া সম্পূর্ণ এখানে নিচে নামবে এবং বাম পাশে খাড়া দাগ হবে। ঠিক আছে। তাহলে এইখানে তারপর কি করতে হবে? বাম পাশে 7-এর দ্বিগুণ নিয়ে আসতে হবে। কত? 14। 7-এর দ্বিগুণ কত? 14। যে বর্গমূল যেটা বের হয়েছে ভাগফলে, তার দ্বিগুণ এখানে বসাইতে হবে এবং ডান পাশে খালি জায়গা রাখবো। সেই জায়গায় এখন কত বসাইলে 705-এর সমান বা কাছাকাছি হবে বলো তো? কত বসাইলে? আয়েশা, বলতে হবে। আমরা তো আগের ক্লাসগুলোতে অনেকগুলো করছি, এবার কিন্তু বলতে হবে যে এখানে কত বসাইলে কাছাকাছি হবে। 4 বসাই। 4 বসাইলে? আচ্ছা, তাহলে আমরা 4 বসাই দেখি। 4 4 16, হাতে কত? 1। 4 দিয়ে 144-কে আর কি গুণ করব? 4 দিয়ে 144-কে এখানে 4 বসাইছি এবং এই 4 দিয়ে সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করব। 4 4 16, হাতে 1, 4 4 16 আর 1 17, হাতের 1, 4 একে 4 আর 1 5, 576। তাহলে 576 বসালাম। এখন আমরা আবার কি বিয়োগ করব? বিয়োগ করলে কত পাবো? 15 থেকে 6 9, আর 8 2, 6 1, 129, তাই না? 129।
29 এই পর্যন্ত কি বুঝছো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখন কথা হলো যে 5605 কি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ যেহেতু ভাগশেষ এখানে আছে, তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি বলা হয় যে এই সংখ্যাটার সাথে কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, 5605-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, হ্যাঁ, তখন আমাদেরকে, আচ্ছা এখানে যে 4 বসাইছি এই 4 কিন্তু এই ভাগফলে বসাইতে হবে, ঠিক আছে? আমরা বসানো, তাহলে আমরা বর্গমূল এখানে 74 পেলাম এবং ভাগশেষ পেলাম 129। এখন 5605 পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু এর পরের কি পূর্ণবর্গ সংখ্যা সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে বর্গমূল 74 বের হইল, যেহেতু 74 বের হইছে, এই 74-এর সঙ্গে কি যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, যোগ করলে কত পাবো, 75, তাই না? জি। আয়শা, 74-এর সঙ্গে এই যে 74 বের হইলো, 74-এর সঙ্গে 1 যোগ করলে কি 75 হয় না? আসসালামু আলাইকুম স্যার। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার, এক কেন যোগ করতে হবে? হ্যাঁ, আমাকে ধরো আমি তোমাকে বলি যে 8 কি পূর্ণবর্গ সংখ্যা? 8, নো স্যার। 8 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন তোমাকে বলছে 8 একটা সংখ্যা দিয়ে বলছে 8-এর সঙ্গে কত যোগ করলে, 8-এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। হ্যাঁ, এই প্রশ্নটাই তো করছে তোমাকে, প্রশ্নে কি দিছে, বড় একটা সংখ্যা দিছে, কত দিছে, 5605, আমি বড় না দিয়ে ছোট দিলাম। এখন 8 দিয়ে বললাম যে 8-এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন তোমাকে কি করতে স্যার, হবে, এক। বলো। এক। 1 যোগ করলে, 8-এর সঙ্গে 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, যেমন 8 যোগ 1 সমান সমান 9। এখন এই যে পূর্ণবর্গ সংখ্যাটা হবে, সেটা তুমি ছোট সংখ্যা বিধায় কিন্তু 1 যোগ করে পরীক্ষা করে পেয়ে গেছো যে সেটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? কিন্তু বড় সংখ্যা থাকলে তোমাকে প্রথমে কি করতে হবে, 8-এর প্রথমে, বড় সংখ্যা থাকলে তোমাকে কি করতে হবে, 8-এর বর্গমূল বের করতে হবে, 8-এর বর্গমূল বের করতে হবে। যেমন 8-এর বর্গমূল কত হবে, বর্গমূল করতে যাই যদি 2 দুগুণে 4, 3 দুগুণ 3, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 তিরিকা 9, এক বেশি হয়ে যায়, তাহলে এখানে কত আসলো, 4 থেকে, 8 থেকে 4 বিয়োগ করলে 4। এখন দেখো 2-এর দ্বিগুণ 4 বসাইতে হবে, হ্যাঁ। এখন এখন যেহেতু এখানে ভাগশেষ আছে, এখানে 4-এর শূন্যে আমরা দ্বিগুণ বসাইলাম, ভাগশেষ আছে, এখন শূন্য বসাইলাম। আচ্ছা, এখন আমাকে তো আর যেহেতু সংখ্যা নাই, তাহলে আমি আর নামাইতে পারতেছি না, তার মানে আমাকে আর ভাগ করা যাবে না, যেহেতু ডান পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমি আর কোনো সংখ্যা নামাইতে পারবো না। তাহলে আমার ভাগশেষ 4। হুম, এই যে ভাগশেষ যখন 4 থাকবে, তখন আমাকে এই যে ডান পাশে যে সংখ্যাটা থাকবে, এই যে বর্গমূলের জায়গায়, তার সাথে 1 যোগ করতে হবে। এটা সকল ক্ষেত্রেই, যে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এই টাইপের অঙ্ক যখন থাকবে, তখন আমাকে যে বর্গমূলটা বের হবে তার সঙ্গে 1 যোগ করতে হবে, যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে কি 3। এই 3 কি দেখো বর্গমূল না, এই পাশের সংখ্যাগুলো কি বের হয়, বর্গমূল না, এই ডান পাশের সংখ্যাগুলো কি আমরা বর্গমূল বের করি না এই পাশে? ইয়েস স্যার। তো এই 2-এর সঙ্গে 1 যোগ করলে যে 3 হবে, সেটা কিন্তু একটা এই, বর্গমূল। এই বর্গমূলের বর্গ যখন, এই বর্গমূলকে যখন আমরা বর্গ করব, এই যে এখানে 3, তাকে যখন আমরা বর্গ করব, তাহলে কত পাবো, বর্গ করলে 3 গুণ 3 না, ইয়েস স্যার। সমান সমান কত হবে, 9। ইয়েস স্যার। ঠিক আছে, ইয়েস স্যার। বুঝছো? তাহলে ইয়েস কিন্তু স্যার, আমি বুঝতে পূর্ণবর্গ পেরেছি। সংখ্যাটা পেয়ে যাব, যে
এবার এবার কিন্তু পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে গেছি আমরা। এখানে যেখানে তুমি এক যোগ করে পাইছিলে পূর্ণবর্গ সংখ্যা, এখানে কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে এইভাবে সহজে বের করতে পারবা না যে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তুমি কি সরাসরি বলতে পারবা 5605-এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? নো স্যার। বলতে পারবা না। বড় সংখ্যার ক্ষেত্রে এই যে এইভাবে বর্গমূল বের করতে হবে প্রথমে। এটা একটা টাইপ। হুম। যখন বলবে যে এই এই ধরনের বড় সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন তোমাকে এই টাইপের বর্গমূল আগে বের করতে হবে। বর্গমূল বের করার পর যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে এক যোগ করতে হবে। যোগ করলে কি আমরা এই পাশে বর্গমূল পাই সব সময়। তো বর্গমূলের বর্গ করলে তখন কি হবে? পূর্ণবর্গ সংখ্যাটা বের হয়ে আসবে। বর্গমূলের বর্গ করলে পূর্ণবর্গ সংখ্যাটা বের হয়ে আসবে। তাহলে এই 9 থেকে যদি আমি এই 9 থেকে এই যে পূর্ণবর্গ সংখ্যাটা বের হলো, তার থেকে যদি আমি আমাদের দেওয়া দেওয়া আছে প্রশ্নে 8 8 বিয়োগ করি তাহলে আমরা 1 পাবো, তাই না? ইয়েস স্যার। তাহলে এই 8 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব, যেটা তুমি এইখানে ম্যানুয়ালি ম্যানুয়ালি তুমি 1 2 3 4 যোগ করে করে পরীক্ষা করছিলা যে এটা পূর্ণবর্গ হয় কিনা। তো ম্যানুয়ালি আমরা করতে পারবো না বড় সংখ্যার ক্ষেত্রে। তখন আমাদেরকে এই পদ্ধতি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে। ঠিক আছে? বর্গমূল এটা কিন্তু আবার মৌলিক সংখ্যার সাহায্যে বর্গমূল করলে হবে না। মৌলিক সংখ্যার সাহায্যে বর্গমূল করা যায়, এটা তো জানো, তাই না? ইয়েস স্যার। তো এই ক্ষেত্রে বড় সংখ্যার ক্ষেত্রে যখন বলবে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে অথবা কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এই পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে এবং বর্গমূল যেটা বের হবে তার সঙ্গে এক যোগ করতে হবে। এক যোগ করার পর যে সংখ্যাটা আসবে সেটা কি আসলে প্র- সেটা হবে আসলে বর্গমূল। এই বর্গমূলকে বর্গ করলে, বর্গমূলকে যখন আমরা বর্গ করব 75 × 75 করব, তখন যেই সংখ্যাটা আসবে সেটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। কারণ পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞাটা কি? কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা আসে সেটাই পূর্ণবর্গ সংখ্যা, তাই না? ইয়েস স্যার। তাহলে এই কারণে আমরা কিন্তু আসলে এই এক যোগ করব। আয়েশা কি বুঝছো? এবার কি বুঝা গেছে আয়েশা? জি স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা একটা টাইপ। এই ধরনের অঙ্ক সমাধান করার টাইপটা হচ্ছে এরকম। প্রথমে আমাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, বিশেষ করে যখন বলবে যে কত যোগ করলে বা কত বিয়োগ করলে, বিয়োগের ক্ষেত্রে তো সহজ, যেটা ভাগশেষ থাকবে সেটা বিয়োগ করে দিবা তাহলেই পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে। কিন্তু যখন বলবে যে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন তোমাকে এইভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করবা। এই যে বর্গমূল থাকবে তার সঙ্গে সবসময় এক যোগ করতে হবে। যোগ করলে কি পাবো? আমরা বর্গমূল পাবো। এই বর্গমূলকে যখন দুইবার গুণ করব তখন যে সংখ্যাটা আসবে সেটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে পূর্ণবর্গ সংখ্যা, সেটা থেকে আমাদের যে সংখ্যাটা দিয়ে দিবে সেটা বিয়োগ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। আর কোনো প্রশ্ন আছে কারো? নো স্যার। ঠিক আছে, তাহলে এগুলা একটু বাসায় বারবার করবা, হ্যাঁ? কমপক্ষে 3 4 বার করলে জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা 1.2 এর অঙ্কগুলো শুরু করি, যেহেতু আমাদের 1.1 শেষ। একটু বইটা বের করে নেই। স্যার উদাহরণ বের করবো নাকি অনুশীলনের অঙ্ক?
আমরা প্রথমে একটু বেসিক কিছু বেসিক গুলো একটু জেনে নেই, তারপর উদাহরণ অনুশীলনী দুইটাই করব। একটু, হ্যাঁ, পাইছি। 1.1-এর দশমিক ভগ্নাংশের বর্গমূল আমরা কিভাবে করব। হ্যাঁ, দশমিক অফি স্ক্রিন শেয়ার, তুমি স্ক্রিন শেয়ার করো না। তুমি স্ক্রিন শেয়ার করছো কেন? অফি, তুমি ঠিক মতো ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ। কখনো স্ক্রিন শেয়ার করো না। অফি, গত দিনের পর সবগুলো হোমওয়ার্ক করছিলা? অফি, কথা কি শোনা যায়? গত দিনের হোমওয়ার্ক কি করছো? জি না। হোমওয়ার্ক ঠিক মতো করো না, তাহলে তো পরে এমনিতেই পরে খারাপ হবে। আচ্ছা, তো আমাদের 1.2-এর দশমিক ভগ্নাংশের বর্গমূল আমরা এ পর্যন্ত কি ভগ্নাংশের মানে কি ধরনের সংখ্যার বর্গমূল বের করছি? পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বের করছি গত অধ্যায় 1.1-এ। তো 1.2-এর ক্ষেত্রে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল বের করব। হ্যাঁ, দশমিক ভগ্নাংশের বর্গমূল বের করব। যেমন ধরো একটা সংখ্যা দশমিক ভগ্নাংশের বর্গমূল 136.231। এরকম একটা সংখ্যা। আগে তো আমরা কি যে কোনো সংখ্যার বর্গমূল বের করছি, যেমন ধরো 136 পূর্ণ সংখ্যা, এগুলো কি পূর্ণ সংখ্যা ছিল। কিন্তু আমরা এবার স্যার দশমিক লেখা বোঝা যাচ্ছে দেখা যায়। আচ্ছা, তো গত অধ্যায়ে কি আমরা এই ধরনের পূর্ণ সংখ্যার বর্গমূল বের করছি। এবার দশমিক ভগ্নাংশ, যে সকল সংখ্যায় দশমিক থাকবে তাদের বর্গমূল আমরা কিভাবে করব, এই বিষয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো দশমিক ভগ্নাংশের বর্গমূল বের করার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে তোমার প্রথমে দশমিকের বামে যে অংশটা থাকে সেটাকে কি বলে? অখণ্ড সংখ্যা, অখণ্ড অংশ, অখণ্ড অংশ বা পূর্ণ অংশ। হ্যাঁ, পূর্ণ অংশ। আর দশমিকের ডানে সেটা কি থাকে? দশমিক অংশ। সেটাকে কি থাকে? দশমিক অংশ, দশমিক অংশ। এখন অখণ্ড অংশ বা পূর্ণ অংশ, সেটার যে বর্গমূল বের করার নিয়ম, সেটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি। কিন্তু দশমিক থাকলে তখন আমরা কিভাবে করব? অখণ্ডর ক্ষেত্রে যে নিয়ম, এই যে প্রথমে কি ডান দিক থেকে আমরা দাগ দিয়ে শুরু করি, তাই না? ডান দিক থেকে দাগ দিয়ে শুরু করি না? শোনা যাচ্ছে কথা? ফাতেমা, ফাতেমাকে শোনা যাচ্ছে? ওয়াফি, কথা কি শুনতে পাচ্ছ? জি। আচ্ছা, তো অখণ্ড মানে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন পূর্ণ সংখ্যা থাকে তখন কি ডান দিক থেকে দাগ দেওয়া শুরু করি, কিন্তু দশমিকের ক্ষেত্রে পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা ঠিক আগে যেভাবে দাগ দিছি এখানেও ঠিক একইভাবে দাগ দিব, কিন্তু দশমিকের পরের অংশ বা মানে দশমিক অংশের দাগ দিব হচ্ছে ডান ডান দিক থেকে দাগ দেওয়া শুরু করব, ডান দিক থেকে দাগ দেয়া শুরু করব।
ঠিক আছে। এখানে যদি আরো সংখ্যা থাকতো বা অঙ্ক থাকতো 2 4 5, তখন কিন্তু এই যে এইভাবে আমরা দাগ দিয়ে দিয়ে যেতাম। ঠিক আছে, টান দিতে হবে ডান দিক থেকে। ঠিক আছে, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এই নিয়ম আমাদের ফলো করতে হবে। এবং প্রতি জোড়ার জন্য, এবং স্যার কি বলেছেন একটু আরেকবার বললে ভালো হয়, শুনতে পাইনি। আচ্ছা, আমাদের যখন দশমিক ভগ্নাংশ থাকবে, আগে আমরা কি 1.1 কি শিখছিলাম? 1.1 শিখছিলাম স্যার পূর্ণ। একটু সাউন্ড কম। তাই কথা শোনা যায়? ইয়েস স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, আমরা দশমিক ভগ্নাংশের আমরা যে আগের অধ্যায়ে কি শিখছিলাম? আগের অধ্যায়ে শিখছিলাম যে কি যে অঙ্কগুলো ছিল সেগুলো কি দশমিক ছিল না, তাই না? ইয়েস আগের স্যার। অধ্যায়গুলিতে দশমিক ছিল না, কিন্তু এবারের অধ্যায়গুলোতে কিন্তু দশমিক আছে। এবারের এবারের অধ্যায়ের অঙ্কগুলোতে দশমিক আছে, তাই না? ইয়েস স্যার। দশমিক আছে। তো দশমিকের ক্ষেত্রে আমরা বাম পাশের যে সংখ্যাগুলা, বাম পাশের দশমিকের বামের যে সংখ্যাগুলা সেগুলা দাগাবো আমরা আগে যেভাবে দাগাইছি, জোড়ায় জোড়ায় ডান দিক থেকে দাগ দেওয়া শুরু করব। আর দশমিকের ক্ষেত্রে দশমিকের ডানের অংশকে আমরা দাগ দিব, ডান দিক থেকে দাগ দিয়ে শুরু করব, বাম দিক থেকে না, ডান দিক থেকে দাগ দেওয়া শুরু করব। এবং এইখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে কিন্তু এটা দাগ ছাড়া বা একটা দাগ দিয়ে আমরা শেষ করতাম। এইটুক বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবং আমরা যখন এই সংখ্যাটার দশমিক সংখ্যার বর্গমূল বের করব, তখন আনসারে প্রতিটা জোড়ার জন্য একটা করে অঙ্ক থাকবে। প্রতিটা, যেমন ধরো এখানে কয়টা জোড়া আছে? 1 2 3 4 5 6, এই 6টার জন্য 3টা অঙ্ক থাকবে। ঠিক আছে, বর্গমূলে। তো সেটা কিভাবে থাকবে সেটা আমরা অঙ্ক করে দেখবো। হ্যাঁ, তো আমরা প্রথমে একটা অঙ্ক করি। 26 দশমিক 26.522 5, 26.522 5। হ্যাঁ, দেখো এখানে দশমিকের আগে এবং দশমিকের পরে, তো এটাকে আমরা যেভাবে পড়ি সরাসরি কিন্তু আমরা 26.5205 এভাবে কিন্তু পড়ি না। দশমিক থাকলে কিভাবে পড়ি? যে দশমিকের পরে 5225 এইভাবে পড়ি। হ্যাঁ, তো এইখানে আমরা কি করব, প্রথমে জোড়ায় জোড়ায় দশমিকের আগের গুলা জোড়ায় দাগ দিব, এবং দশমিকের পরের গুলা ডান দিক থেকে দাগাবো। ঠিক আছে, ডান দিক থেকে দাগানো শুরু করব। তো এরপর আমরা সাদা সাদা স্বাভাবিক যে বর্গমূল বের করি সেইভাবে আমরা বর্গমূল করব। এখন 26 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, 26 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে তার কম, মানে তার চেয়ে কম পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 26-এর চেয়ে কম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। 5 5 25। তাহলে আমরা এখানে পূর্ণবর্গ সংখ্যাটা বসাবো আর এখানে কি বসাবো? বর্গমূল বসাবো। বোঝা গেছে একটু? এই পর্যন্ত ক্লিয়ার? জি আচ্ছা, তারপর কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। আমরা যে স্বাভাবিক বিয়োগ করি সেই বিয়োগটা করব, 1 পাবো, এবং বাম পাশে খাড়া টান দিব। এখন আমাদের এরপরের কোনো অঙ্ক নামানোর, কোনো সংখ্যা বা জোড়া নামানোর আগেই দেখো দশমিক আছে, তাহলে আমাকে বর্গমূলেও কি করতে হবে? একটা দশমিক দিতে হবে। এইখানে কিন্তু দশমিক নামবে না কখনোই, দশমিক হবে বর্গমূলে। ঠিক আছে, তাহলে পরের জোড়াটা নামানোর আগে আমরা নর্মালি কি থাকে, যে জোড়া থাকলে জোড়া সরাসরি নামাই, কিন্তু জোড়া নামানোর আগে আমাকে বর্গমূলে, এখানে যেহেতু দশমিক আছে এখানেও আমাকে একটা দশমিক দিতে হবে।
এবং আমার এই ভাগশেষে কখনোই নামবে না, এখানে সরাসরি পরের জোড়াটা নামবে। এইটুকু বোঝা গেল? আচ্ছা জি আচ্ছা, তাহলে দেখো 152 আর এখানে আছে 5, তাহলে 5-এর দ্বিগুণ কত? 10। তো এইখানে কোনো একটা অঙ্ক বসাইতে হবে, এখানে কোনো একটা অঙ্ক বসাইতে হবে যেটা 100, যেটা দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে 152 কাছাকাছি। তাহলে দেখো আমরা এখানে কিন্তু একই বসাইতে পারি, দুই বসাইতে পারবো না, দুই বসাইলে বড় হয়ে যাবে। তো 1 দিয়ে 101 কে গুণ করলে 101ই পাবে। তো এখানে 1 বসাইছি, এখানেও আমাকে 1 বসাইতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো? 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর 5 থেকে 0 5, আর হবে কত? 0। তাহলে 51 51 আছে। এখন আবার এখানে খাড়াটা নিতে হবে এবং 51 এর দ্বিগুণ বসাইতে হবে এখানে। 2 একে 2, 5 দুগুণে 10, 102। এবং ডান পাশে এমন একটা, আচ্ছা আমরা পরের জোড়াটা আগে নামাই নেই, 225। ঠিক আছে, এখন দেখো কত দিয়ে গুণ করলে 5125 এর কাছাকাছি যায়? কত দিয়ে গুণ করলে? আমরা যদি 4 দিয়ে গুণ করি দেখি, 4 দিয়ে 102, 4, 4 দিয়ে গুণ করবো, গুণ করলে কত হবে? 4 4 16, 4 দুগুণে 8 আর 1 9, 4 শূন্য 0, 4 একে 4, 4096। আচ্ছা 5 নিয়ে দেখি কত হয়? 1025, 5 দিয়ে গুণ করবো, কত হয়? 5 5 25, হাতে 2, 5 দুগুণে 10, 12, 0, 5 একে 5। হ্যাঁ, দেখো এবার কিন্তু একবারে সমান সমানে মিলে গেছে। তাহলে আমরা এখানে 5 বসাবো, 5 বসাইলে এখানে 5125। ঠিক আছে, এবং ভাগশেষ কত? 0। এবং এখানে 5 বসাইছি, এখানেও কি করতে হবে? 5 বসাইতে হবে। ঠিক আছে, এখানে 5 বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বর্গমূল পেয়ে গেলাম 5.15। এটাই আমাদের আনসার, 5.15। বুঝছো দশমিক ভগ্নাংশের বর্গমূল গুলা কিভাবে বের করব? বুঝা গেছে? ফাতেমা, আয়েশা, স্যার জি আবার বুঝে স্যার। না ওয়াফি কি বুঝছো? স্যার আবার বুঝে না কোন জায়গায় বুঝো নাই বলো? দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ কোন লাইনে? এইখানে না এখানে না এখানে, কোন লাইনে? এইখানে বলো, এইখানে না 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 এখানে? না এখানে এখানে। জি তো এইখানে তো আমরা 26 থেকে 25 বিয়োগ করে 1 পাইছি। হুম, তারপরে যে জোড়াটা আছে সেই জোড়াটা এখানে নামাইছি। বুঝছো? তাহলে জোড়া নামানোর পর আমার এখানে কত ছিল? 5 ছিল। তাহলে 5-এর দ্বিগুণ এখানে বসাইতে হবে বর্গমূলে, মানে আমরা ভাগ প্রক্রিয়া যেভাবে করি। দ্বিগুণ বসানোর পর ডান পাশের জায়গাটা খালি আছে, এখানে একটা অঙ্ক বসাইতে হবে। এখানে 1 বসাইলে এই 152 কাছাকাছি যায়, 101। 2 বসাইলে কিন্তু বড় হয়ে যাবে। তো 1 বসাইয়া 1 দিয়ে গুণ করছি, 101 পাইছি। বুঝা গেছে অংশটা? জি হুম। আচ্ছা, আমাদের এইভাবে দশমিক ভগ্নাংশের বর্গমূল বের হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কতে যাব, পরে আরেকটা অঙ্ক করব ঠিক একই ভাবে। যেমন 0.002916, 0.002916। হ্যাঁ, তো এইখানে আমাদেরকে বর্গমূল বের করতে বলছে। তো বর্গমূল বের করতে গেলে যেহেতু এখানে শূন্য আছে, একটা এক জোড়া একটাই আছে, আলাদা, সমস্যা নাই। তাহলে ডান পাশের গুলো ডান দিক থেকে দাগ দিয়ে শুরু করব, শুরু করে আমরা কাজ আমাদের ভাগ বর্গমূল বের করা শুরু করবো। ভাগ প্রক্রিয়ায় প্রথমে আমরা কি করব? দেখো যে একটা শূন্য আলাদা আছে, তো আমরা শূন্য দিয়ে শূন্যকে গুণ, শূন্য শূন্যকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে বর্গ পাবো শূন্যই। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিয়োগ করলে শূন্যই পাবো। এরপর কি? দশমিক আছে, দশমিক কি আমরা
বর্গমূলে বসাই দিব, বর্গমূলের জায়গায় বসাই দিব। তারপর কি করব, দুইটা শূন্য একসাথে নামাবো, একসাথে নামাবো। এবং এখানে দুই শূন্যের দ্বিগুণ কত বসাবো, শূন্যই বসাবো। ঠিক আছে, শূন্যের দ্বিগুণ শূন্যই হবে, দুই দিয়ে গুণ করলে তো শূন্যই হয়। তাহলে আবার কি, শূন্য দিয়ে এখানে যদি আমরা শূন্য বসাই, শূন্য দিয়ে গুণ করলে এখানে শূন্যই আসবে। আমরা তিনটা বসাইতে পারি, একটা বসাইতে পারি, কোনো সমস্যা নাই। এখানে ভাগশেষ কত, শূন্য। তাহলে কি, এখানে শূন্য বসাইছি, হ্যাঁ, এখানেও কিন্তু শূন্য বসাইতে হবে। এটা কিন্তু অনেকে ভুল করে, এটা খেয়াল করে না। হ্যাঁ, এখানে শূন্য যে বসাইছি সেটা এখানে বসাই দিতে হবে। এরপর দেখো পরের জোড়াটা নামাইতে হবে। পরের জোড়া কত আছে, 29, 29, 29। তাহলে শূন্য এখানে লেখা না লেখা কি কথা, আমি মুছে দিলাম। তো এখানে শূন্যের দ্বিগুণ, এখানে শূন্যই আসবে। তো এখানে আমরা এমন একটা অঙ্ক বসাবো যেন এটার কাছাকাছি যায়। হ্যাঁ, তো আমরা কত, 6 6 5 দিয়ে যায়, 6 6 36 হয়ে যায়। তাহলে 5 পাঁচে, হ্যাঁ 25, 5 পাঁচে 25, 5 পাঁচে 25। এ পর্যন্ত কি বোঝা গেছে? কোনো প্রশ্ন নাই আশা করি। 4, এখানে ভাগশেষ কত, 4। তো এখানে 5 আর বসাইছি, এখানেও কিন্তু 5 বসাইতে হবে। ঠিক আছে, এরপর কি, দেখো এরপরে কি আছে, 29 তো নামাইছি, বাকি আছে 16। এরপর 16 নামাবো। ঠিক আছে, 16 নামানোর পর এখানে, ও দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এমন একটা দ্বিগুণ বসাইতে হবে, 5-এর দ্বিগুণ 10। তো এখানে এমন একটা অঙ্ক বসাইতে হবে যেটা 4-এর কাছাকাছি, 416-এর কাছাকাছি যাবে। তো আমরা কিন্তু খেয়াল করলে দেখবো যে আমরা যদি 4 বসাই তাহলে কিন্তু এটার কাছাকাছি যায়। 4 4-এ 16, তাহলে 0 0 0, 4 একে 4। ঠিক আছে, এবং ভাগশেষ কত আসে, ভাগশেষ কিন্তু এবার শূন্য চলে আসছে। এবং এখানে 4 বসাইছি, এখানেও 4 বসাইতে হবে। তাহলে আমাদের আনসার শেষ হয়ে গেল। ভাগশেষ যেহেতু শূন্য, তাহলে আমাদের এখানে নির্ণীয় ভাগফল হবে 0.054। আশা বোঝা গেছে? ওয়াফি, ফাতেমা, বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? দশমিক ভগ্নাংশের বর্গমূল। জি স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে এবার আমরা বর্গমূলের আসন্ন মান যদি বের করতে বলে, হুম, বর্গমূলের আসন্ন মান 2 দশমিক বা 3 দশমিক, হ্যাঁ, যেমন এই ভগ্নাংশ, এইটা দিয়ে, এই সংখ্যাটা দিয়েই বললো যে এইটার বর্গমূল বের করো কত পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বললো। একটা জিনিস খেয়াল করো যে আমাদের এইখানে দেখো কয়টা জোড়া আছে, 1 2 3, আরেকটা জোড়াবিহীন আছে 4টা। ঠিক আছে, এখানে কয়টা আছে, 1 2 3, হ্যাঁ তিনটা, ধরো 4টা জোড়া আছে। আমাদের আনসারেও কি দেখো 4টা অঙ্ক আছে। তো বর্গমূল আমরা যখন বের করব তখন তোমাকে বলবে, যেমন একটা সংখ্যা দিয়ে বলবে এখানে 4 জোড়া 4 জোড়া সংখ্যা আছে, 4 জোড়া অঙ্ক আছে, তখন তোমার বর্গমূলে কত অঙ্ক বিশিষ্ট হবে, এটা তোমাকে কিন্তু এমসিকিউ দিবে। হ্যাঁ, এরকম একটা সংখ্যা দিয়ে বলবে যে এটার বর্গমূল কত হবে, তখন বর্গমূল বের করে যদি করতে যাও অনেক সময় লাগবে। বর্গমূল বের করা ছাড়াই এটা বলা যায়। কিভাবে, এখানে দেখো কতগুলা জোড়া আছে, 1 2 3 4। তো আমাদের বর্গমূলেও কি 4টা করে, 4টা থাকবে। হ্যাঁ, যেমন এখানে বর্গমূলে দশমিকের পরে আছে 1 2 3টা জোড়া। তো আমাদের দেখো এখানে 3টা অঙ্ক আছে দশমিকের পরে। তো বর্গমূলের ক্ষেত্রে এভাবে বর্গমূল কয়টা অঙ্ক বিশিষ্ট হবে, তখন তুমি যখন দেখবা যে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, কয়টা জোড়া আছে, 3টা, তো এখানেও 3টা অঙ্ক হবে। তো এই জিনিসটা খেয়াল রাখো, এটা এমসিকিউ তে অনেক সময় দেয়। তখন অঙ্ক করে যদি বের করতে চাও বর্গমূলটা, তারপর গুনতে যাও অনেক সময় লাগবে। তো এটা ভাগ ছাড়াই, এভাবে ছাড়াই আমরা বলতে পারবো। তো এখন আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে দশমিক ভগ্নাংশের বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে। তখন কিন্তু তুমি এই যে এই 0.5 এইটুকু লিখলেই হবে। 2 দশমিক, তোমার আনসার লিখতে বলছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো, তখন তোমার উত্তর কত হবে, 0.05। প্রায় লিখতে হবে।
কেন প্রায় লিখতে হবে? কারণ দেখো আমার তো সম্পূর্ণ ভাগফলটা আমি লিখি নাই, লিখছি কি সম্পূর্ণ ভাগফলটা কি লিখছি? ফাতেমা, ওয়াফি এবং আয়শা, আমি কি সম্পূর্ণ ভাগফলটা লিখছি? সম্পূর্ণটা লিখি নাই। তো সম্পূর্ণটা যেহেতু লিখি নাই, এই জন্য আমাকে প্রায় লিখতে হবে। এখন আরেকটা জিনিস খেয়াল রাখবা, এখানে দেখো তোমাকে বলছে 2 দশমিক, মানে দশমিকের পরে 2টা অঙ্ক থাকবে এই পর্যন্ত বর্গমূল বের করতে বলছে। 2 দশমিক, যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো। তখন তোমাকে কিন্তু এই সম্পূর্ণটা লেখার প্রয়োজন নাই, শুধু 2টা অঙ্ক নিবা, দশমিকের পরে 2টা। এখন এই যে শেষের যে অঙ্কটা 5 হবে না 6 হবে, এটা নির্ভর করতেছে পরে তোমার কি অঙ্ক আছে। দেখো পরে আছে কি 4 না, 5-এর পরে 4 আছে না? তো এটা 4 থাকলে আমাদের এই অঙ্কটা, দশমিকের পরের তৃতীয় অঙ্কটা যদি 4 থাকে, মানে 1 থেকে এই অঙ্কটা যদি 0 থেকে 1 2 3 4 হয়, তাহলে আমার আগের অঙ্কটা যা আছে, 4-এর আগে যে যা আছে সেটাই আনসার হবে। কিন্তু এখানে যদি 4 না হয়ে 6 হইতো, তখন এখানে আনসার কত হবে বলতো? 4 না হয়ে 6 হলে কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া? যে এখানে যদি 4 না হয়ে 5, 4 না হয়ে 6 হয়েছে, আগে তো 4 ছিল, এখানে যদি বর্গমূল 6 আসতো, তখন এখানে আমি আনসার কত লিখবো বলতো? কোনো আইডিয়া আছে? আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আমরা আর 0.5 লিখতে পারবো না। তখন আমাকে লিখতে হবে 5-এর সঙ্গে 1 যোগ করে 6 লিখতে হবে। কেন? কারণ হচ্ছে এটা আমাদের সার্বজনীন নিয়ম, যে এই যে যত দশমিক পর্যন্ত বলবে তারপরের অঙ্কটা যদি 6, 5 থেকে 5 6 7 8 9 হয়, এই 5টা অঙ্ক যদি থাকে, যত দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলছে, তারপরের অঙ্কটা যদি 5 6 7 8 9 হয়, তাহলে আগের যে অঙ্কটা আছে তার সঙ্গে 1 যোগ হবে। বোঝা গেল? বোঝা গেল? কেউ কি বুঝো না এরকম? স্যার আরেকবার একটু বুঝায় দেন। ধরো তোমাকে বলছে এই সংখ্যাটা দিয়ে যে এইটাকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো, এই সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে বলছে। এখন এখানে আমি কত পাইছি দেখো তো, বর্গমূলটা কত ছিল প্রকৃতপক্ষে? এখানে কত ছিল? 0.4 ছিল না? হ্যাঁ স্যার, 0.4 ছিল। বলো, বুঝলে বলো যে এখানে আগে কত ছিল? 0.4 ছিল না? এই যে আমরা এখানে যে করলাম, এটা কি 0.4 ছিল না? 4 ছিল। তো 0.4 ছিল। তো এখানে 4 থাকলে আমাদের কি শর্ত ছিল, যে এই যে পরের অঙ্কটা, 2 দশমিকের পরের অঙ্কটা যদি 0 1 2 3 4 হয়, তখন কিন্তু আমাদের আনসার এই যে 5, এখানে যা থাকবে আগের অঙ্ক যা থাকবে তাই লিখবো। আগের অঙ্ক যা থাকবে আমরা তাই আনসার লিখবো। ঠিক আছে, 5 লিখবো, 5 আছে 5ই লিখবো। কিন্তু এখানে 4-এর জায়গায় না হয়ে যদি এই যে 5 6 7 8 9 থাকতো, 2 দশমিকের পরের অঙ্কটা যদি 5 6 7 8 9 থাকতো, তখন কি আমরা সরাসরি 5 লিখতে পারবো না? এই আগের অঙ্কে কি আগের অঙ্কের সঙ্গে 1 যোগ করে 6 বসাইতে হবে। আগের অঙ্কটার সঙ্গে 1 যোগ করে 6 বসাইতে হবে। বুঝা গেছে? এবার বুঝছো? জি স্যার। ঠিক আছে। কফি, বুঝছো? ওয়াফি এবং জোহরা দুইজনে কি বুঝছো? বাকিরা? Yes, sir. আচ্ছা। তাহলে আমরা নির্দিষ্ট দশমিক পর্যন্ত যদি আমাকে আনসারে বলে দেয় যে 2 দশমিক করো, 3 দশমিক করো, 5 দশমিক করো, তখন তোমাকে ওই জিনিসটা খেয়াল করে আনসারে বসাইতে হবে। তাহলে আমরা
দশমিক ভগ্নাংশের নির্দিষ্ট দশমিক পর্যন্ত বর্গমূল বের করতে আশা করি পারবো। এবার ভগ্নাংশের বর্গমূল আমরা কিভাবে বের করব? ভগ্নাংশের বর্গমূল আমরা এতক্ষণ কি আগের অধ্যায়ে পূর্ণ সংখ্যার বর্গমূল বের করছি। এই অধ্যায়ে এবার দশমিক করলাম, এবার যদি বলে ভগ্নাংশের বর্গমূল বের করো, ভগ্নাংশের বর্গমূল বের করো, তখন সেটা কিভাবে করব? যেমন ধরো 25/16, এইটার বর্গমূল বের করতে বলছে, এইটার বর্গমূল বের করতে বলছে। তো এটার বর্গমূল বের করতে গেলে আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে বর্গমূল চিহ্ন আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, যে আমরা লিখবো এত এর বর্গমূল, আমরা লিখে দিতে পারি 25/16 এর বর্গমূল সমান সমান এত। হ্যাঁ, বর্গমূল যখন আমরা বলে দিব এর বাম পাশে, তখন এখানেও রুট ওভার দিয়ে দিতে হবে, দিয়ে নিচে কি 16, মানে দুইটা কি, তার মানে কি দেখো 25-এর বর্গমূল করলে আমরা কত পাই? 5, অথবা আমরা 5 × 5 লিখতে পারি, এবং 16 কে লিখতে পারি 4 × 4। ঠিক আছে, তারপর কি 5² √5², মানে দুইটার উপরে আলাদা আলাদা ভাবে আমরা রুট ওভার দিয়ে দিতে পারি, কারণ যেহেতু সম্পূর্ণটার উপরে রুট আছে, তো দুইজনের উপরে আলাদা আলাদা রুট দিয়ে দিতে পারি। তো আমরা জানি কি রুট আর স্কোয়ারে কাটাকাটি যায়, রুট আর স্কোয়ারে কাটাকাটি গেলে শুধু 5 থাকে আর নিচে 4 থাকে। তো এইভাবে আমরা ভগ্নাংশের বর্গমূল বের করতে পারি। ঠিক আছে, কোনো প্রশ্ন? আচ্ছা, কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে আমরা ভগ্নাংশের বর্গমূল কিভাবে বের করব? জি স্যার। ঠিক আছে। এবার যদি মিশ্র ভগ্নাংশ থাকে বা অপ্রকৃত ভগ্নাংশ থাকে, সেগুলোর বর্গমূল আমরা কিভাবে বের করব? যেমন ধরো 2/15 2/15 এই সংখ্যাটির বর্গমূল বের করতে বলছে। এর বর্গমূল আমরা কিভাবে করব? বর্গমূল মানে রুট ওভার হবে 2/15 এটাকে আমরা মিশ্রকে প্রথম কাজ হচ্ছে অপ্রকৃত বানাবো, 15 × 2 = 30 আর 30। ঠিক আছে, তারপর কি করব? দেখো আগে কিন্তু কি ছিল, যে 25 নিচে 16, দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা ছিল, কিন্তু এখানে কিন্তু দুইটাই পূর্ণ সংখ্যা না। দুইটাই দেখো পূর্ণ সংখ্যা না, 15 পূর্ণ সংখ্যা না, আর 30ও কি পূর্ণ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না, সরি পূর্ণবর্গ সংখ্যা না। তো পূর্ণবর্গ সংখ্যা না হলে কি হবে? তাহলে পূর্ণবর্গ সংখ্যা না থাকলে, বিশেষ করে হরে পূর্ণবর্গ সংখ্যা না থাকলে, তখন এই যে হরে যখন পূর্ণবর্গ সংখ্যা থাকবে না, তখন অবশ্যই অবশ্যই তখন এই যে হরে যে সংখ্যা থাকবে, ঠিক ওই সংখ্যা দিয়ে হরকে এবং লবকে গুণ করতে হবে। এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝছো কিনা সবাই? ওয়াফি, ওয়াফি কি বুঝছো? জি। আচ্ছা, আয়েশা বুঝছো কিভাবে করছি? জি স্যার, বুঝে। হ্যাঁ, যখন তোমার হরে পূর্ণবর্গ সংখ্যা থাকবে না, তখন অবশ্যই অবশ্যই হরে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে। তো এবার কিন্তু আমরা দেখো লিখতে পারি, কি লিখতে পারি, 38 আর 15 গুণ করলে কত আসে? 38 আর 15 গুণ করলে, হ্যাঁ, 570। ক্যালকুলেটরে দেখে নিতে পারো অথবা করে নিতে পারো। আর নিচে 15 স্কোয়ার, 15 স্কোয়ার। এবার কি হবে?
√570। হ্যাঁ, √570 আমরা √570 বা 570-এর বর্গমূল, আর নিচে 15 স্কোয়ার, আর রুটে কাটাকাটি গেলে শুধু 15 থাকে। তাহলে √570 মানে কি? 570-এর বর্গমূল। √570 মানে কি? 570-এর বর্গমূল। তো 570-এর বর্গমূল আমরা যেভাবে বের করছি আগে, ঠিক এইখানেও একইভাবে আমরা বর্গমূল বের করব। ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আগে দাগাবো। দাগানোর পর দেখো কত পাবো। 2 দুগুণে 4, এক এক রইলো, 170 নামবে। এরপর কি? 2 দুগুণে 4, 2 দিয়ে গুণ করব। এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, কত দিয়ে যায়? 4 4-এ 4 4-এ 16। আমরা যদি কত বসাই, আহ, হ্যাঁ, 4 দিয়ে বেশি হয়ে যায়, 3 দিয়ে দিতে হবে। 3 দিয়ে দিলে ঠিক হবে, 3 দিয়ে 4 দিলে বেশি হয়ে যায়, 3 বসাইতে হবে। 3 3-কে 9, 3 4-এ 12, 12। তো এখন কত আসে শেষ? 1 4। হুম, হ্যাঁ, 4 আসে। তো 41। তো এখানে 3, এখানেও 3 বসাবো, বসাবো। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এখানে আমাদের আনসারটা বের করতে হবে, দশমিক চলে আসবে, কারণ ভাগশেষ তো এখানে শেষ হচ্ছে না। 41, তার মানে কি আমাদের কি কাজ শেষ? শেষ না। এখানে যেহেতু ভাগশেষ আছে, আমাকে কি করতে হবে? ডান দিকে আরো দশমিক নিয়ে আসতে হবে, কারণ এইটার আমাকে প্রশ্নে বলে দিছে যে এত এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে। এই যে এইটা 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে বলছে, এই সংখ্যাটার 3 দশমিক স্থান পর্যন্ত। এটা আমি খেয়াল করি নাই যে 3 দশমিক স্থান পর্যন্ত বলছে। যেহেতু এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, তাহলে আমাকে দশমিকের পরে কমপক্ষে একটা মানে 4টা জোড়া নিতে হবে। এটা আমি ওই পাশে করি, যেহেতু একটু বড় হবে, ওই পাশে করি। প্রশ্নে যখন বলবে যে 3.4 স্থান পর্যন্ত বর্গমূল বের করতে, তখন তোমাকে কিন্তু এইখানে আনসারটাও, বর্গমূল যখন বের করবা, তখন আমরা কি জানছিলাম যে 3 স্থান পর্যন্ত বর্গমূল যদি বের করা লাগে, কমপক্ষে 4টা জোড়া নিতে হবে, একটা জোড়া বেশি নিতে হবে, 3টা জোড়া, আরেকটা জোড়া বেশি নিতে হবে। যখন তোমাকে প্রশ্নে বলবে যে 3 দশমিক বা 2 দশমিক বা 4 দশমিক, তখন তোমাকে দশমিকের পরে, যেহেতু এই প্রশ্নে বলছে 3 দশমিক, তাহলে এখানে 4টা জোড়া নিতে হবে, মানে এক জোড়া বেশি নিতে হবে। 3 জোড়া তো নিবাই, কারণ দশমিকের পরে কি ইচ্ছা মতো শূন্য দেওয়া যায়। তো এখানে 3 জোড়া শূন্য নিলাম। আরো আমাকে অঙ্কের মানে নিয়ম মিলানোর জন্য, আনসার মিলানোর জন্য, আমাকে যেহেতু আমাকে 3 দশমিক পর্যন্ত বের করতে বলছে, এখানে আমাকে 4 দশমিক পর্যন্ত বর্গমূল বের করতে হবে। তো বের করলো, করি আমরা। তো কত দিয়ে যাচ্ছিল? 2, 2 দুগুণে 4, 170। তারপরে আমরা কত দিয়ে দেখছিলাম? 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তো এখানে 2 দুগুণে 4, 3 দিয়ে, 3 দিয়ে যাবে, 3 3-কে 9, 3 4-এ 12। কত আসছিল শেষ? 41। এখানে 3 বসাইছি, এখানেও 3 বসাইতে হবে। তো এখানে 41 আছে। দেখো, প্রতিটা জোড়াই কিন্তু, দশমিকের আগের প্রতিটা জোড়াই কাজ শেষ। এখন পরের জোড়া নামাবো, পরের জোড়া নামানোর আগে এখানে দশমিক দিতে হবে, এটা নিয়ম। তো পরের জোড়া নামাবো এবং 23-এর দ্বিগুণ বসাবো, কত হয়? 6, 2 দুগুণে 4। এখানে কত দিয়ে গুণ করলে 4100-র কাছাকাছি যায়? কত দিয়ে গুণ করলে 4100-র কাছাকাছি যাবে বলতো? 7 দিয়ে দেখি তো কত আসে। 7 দিয়ে দেখি, তোমরা নিজেরা নিজেরা একবার ট্রাই করো কত দিয়ে কাছাকাছি নেওয়া যায়। হুম, দেখো 4 7-এ 28। হ্যাঁ, তাহলে 7 দিয়ে কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। দেখি, 7 7-এ 49, সাথে 4,
ছয় সাথে 42 আর 4 46, সাথে 4, 4 সাথে 28 আর 4 কত 32। হ্যাঁ, এবার কিন্তু কাছাকাছি না, পুরোপুরি কাছাকাছি। যেন দিকে আর একটু দেখি যায় কিনা। 408 নিয়ে দেখি। 8 8 64, 6 6 8 48 আর 6 কত 49, 50, 51, 52, 53, 54, হাতে কত 5, 4 32 আর 5 কত 37। এবার কিন্তু অনেকটা কাছাকাছি গেছে, 3740। 9 দিয়ে কিন্তু আর বেশি হয়ে যাবে। 9 নং 81, 6 নং 54, 4 নং 36, বেশি হয়ে যাবে। তো 8 দিয়ে যাবে। তো আমরা এখানে 8 বসাই। 8 বসাইলে কত আসছে 3744। ঠিক আছে, 744। ভাগশেষ কত আসে 6 5 5 8 3। হ্যাঁ, 356। তো এখানে 8 বসাইছি, এখানেও 8 বসাইতে হবে। দশমিকের পরে আমি জায়গা নেই, এই জন্য নিচে লিখলাম, তোমরা দশমিকের ডানে লিখবা। তো এখানে এবার 238-এর দ্বিগুণ বসাইতে হবে। 238-এর দ্বিগুণ কত 16 7 4, 476। এই পর্যন্ত কি বুঝছো সবাই? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখন দেখো আমরা কত দিয়ে, এর পরেরটা আমরা কত দিয়ে। তোমাদের হাতে যদি ক্যালকুলেট কোনো কোনো স্কুলে ক্যালকুলেটর ব্যবহার করতে দিই, যে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, তাহলে ক্যালকুলেটর দিয়ে করবা, তাহলে একটু দ্রুত বোঝা যাবে যে কত দিয়ে গুণ করা যায়। হ্যাঁ। তো এখানে আমরা 7 দিয়ে যদি বসাই, হ্যাঁ 7 বসাই দেখি কত আসে। 4 7 6 7, দেখি তো কত আসে। ও সরি, 7 বসাই দিচ্ছি। 4 7 6 7, 7 দিয়ে গুণ করলে কত আসে 7 7 49, 4 6 সাথে 42 আর 4 হচ্ছে 46, আর 7 সাথে 49 আর 4 53, হাতে কত 5, 4 সাথে 28 আর 5 কত 28, 29 30 31 32 33, হ্যাঁ 33। আচ্ছা, এখানে 356 তো পাইছি, কিন্তু আমাকে তো আগে কি কয়টা জোড়া নামাইছি, শূন্য, একটা জোড়া এইটা নামাইছি। পরের জোড়াটা এবার নামাবো। পরের জোড়াটা কিন্তু নামাই দিতে হবে, নাহলে তো ভাগই যাবে না। তো পরের জোড়া নামাইলাম, দুইটা শূন্য। তাহলে এখন কিন্তু দেখো কাছাকাছি গেছে, 33,369। এখানে যদি 7 বসাই, তাহলে এখানে গুণ করলে কত আসে 33,369। ঠিক আছে, 3369। এবার আমরা একটু বিয়োগ করে দেখি। ক্যালকুলেটারই করি, অনেক সময় লাগবে। ক্যালকুলেটারে করি। দেখো তোমাদের বিয়োগ করলে কত আসে। 3 5 6 00 333 69, বা 2231। হ্যাঁ, 2231। ঠিক আছে, 2231। এবার কিন্তু আরেক, আচ্ছা এখানে 7 নামাইছি, এখানে 7 লিখে নেই। এরপরের জোড়া নামাবো, পরের জোড়া নামাবো। এবার দেখি কত দ্বিগুণ বসাই। 23 87 দ্বিগুণ করলে কত হয়, একটু বড়। 23 87 তাও করতে হবে, যেহেতু প্রশ্নে দিছে। 4774, 4774। এখন এটাকে কত, এখানে কত অঙ্ক বসাইতে হবে, বসাইলে এটার কাছাকাছি যায়। আমি ক্যালকুলেটরই করতেছি। ক্যালকুলেটরে করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 4। তোমরা 1 2 3 4 এভাবে বসায় বসায় দেখবা। তো আমি 4 দিয়ে সরাসরি বসাই দিলাম, যেহেতু ক্যালকুলেটর আছে। 4 দিয়ে সরাসরি গুণ করি, তো সে 4 7 7 4, 4 7 7 4, 4 গুণ 4, 190 976, 190 676, 190 600, সরি 976, 976 বিয়োগ, বিয়োগ হচ্ছে 22 31 0 0, কত আসে 22
30 মাইনাস 19 09 76 32,124, 32,124। এখন দেখো, এখানে 4 বসাইছি, হ্যাঁ, এখানে 4 বসাইছি, এখানে কিন্তু 4 বসাইতে হবে, 4 বসাইতে হবে। তারপর এখানে আবার দ্বিগুণ আনতে হবে, দ্বিগুণ আনতে হবে। কত হয়? 23,874 ইন্টু 2, কত আসে? 4,7,7,4,8। হ্যাঁ, এখন পরের জোড়াটা কিন্তু বাকি আছে, এই জোড়াটা আবার নামাইতে হবে। ঠিক আছে, এখন দেখতে হবে আমার পরের অঙ্কটা কিসের, কত হবে। হ্যাঁ, পরের অঙ্কটা কত হবে? পরের অঙ্কটা আমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নিছি 7। আমরা যদি 7 বসাই, 8, 4, 7, 7, 4, 8 ইন্টু, সরি, 8 ইন্টু 7, 7, 33, সরি এত বেশি হলো না, 42, 8, 7, 4, 7, ও আচ্ছা, 23, 23, 8, 7, 4, 8, 7, 4 গুণ হচ্ছে 2, কত আসে? 4,7,7,4,8। ঠিক আছে, 4,7,7,4,8, 4,8, 7 গুণ 7, 33। এখানে কি 33, 4,2,0,9। যেখানে বিয়োগ কি কোথাও বললো? 22, আবার বিয়োগটা করে দেখি। 22, 31, 00, বিয়োগ 19, 09, 76, 32,124, 32,124, 40, রুট 170, 23,874,6। আচ্ছা, 6 দিয়ে যাবে মনে হয়। হুম, 6 দিয়ে যাবে। 8, 7, 4, 6, 6। আচ্ছা, আমি 7 নিচ্ছিলাম, 7 নিয়ে বড় হয়ে যায়। তো এবার আমরা 6 নিতে হবে, 6-এর বেশি নেওয়া যাবে না। 4,7,7, যেহেতু একটু বড়, এই জন্য একটু ইয়ে হচ্ছে। 4,7,7,4,8, 6 ইন্টু 6। হ্যাঁ, এবার এবার কাছাকাছি গেছে। 28, 64, 916। ঠিক আছে, 916। এবার বিয়োগ করবো 32,124,00। হ্যাঁ, 34, 34, 74, 84। দেখো, আমি ইচ্ছা করলে কিন্তু আরো ভাগ করতে পারতাম, আরো। দেখো, এখানে 6 বসাইছি, এখানেও কিন্তু 6টা বসাই দিতে হবে। হ্যাঁ, 6 বসাই দিতে হবে। এখন 6 বসাইতে হবে, একটু বড়, হ্যাঁ একটু বড়, যেহেতু বর্গমূলে যে এখানেও দেখো কত বড় বড় সংখ্যা আসছে। তো এখানে যেহেতু 6 আসছে, 8, 7, 4, 6, হ্যাঁ, এবং এখানে কত আসছে দেখো। এখন কিন্তু আমরা যেহেতু দশমিকের পরে অসংখ্য শূন্য নেওয়া যায়, আর নিতে পারতাম, কিন্তু আমাকে চাইছে কি 3 দশমিক স্থান পর্যন্ত, বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে এই 3টা অঙ্ক হইলেই চলে। হ্যাঁ, কিন্তু আমরা একটা অঙ্ক বেশি বের করছি কেন? এই যে আরেকটা অঙ্ক বেশি বের করছি, 3টা অঙ্কের পরে আরেকটা বের করছি 6, 8, 7, 4-এর পরে 6 বের করছি কেন? দেখো, আমরা বলছিলাম না যে এই যত দশমিক বলবে তারপরের অঙ্কটা যদি তোমার 5 থেকে 9 পর্যন্ত থাকে, তখন কিন্তু 1 যোগ হবে, আগের অঙ্কটার সঙ্গে 1 যোগ হবে। যেমন এখানে আনসার হবে বর্গমূল। হ্যাঁ, বর্গমূলের আনসারটা কত হবে? 23,875। কেন? কারণ এই যে
তিন দশমিকের পরের অঙ্কটা 6, মানে কি 5 সেট থেকে 9 এর মধ্যে না 6? বুঝা গেছে? আয়সা কি বুঝছো? ওয়াফি, জি স্যার। যেহেতু পরের অঙ্কটা তোমার 5 সেট থেকে 9 এর মধ্যে 6, 6 যেহেতু 5 থেকে 9 এর ভিতরে, সুতরাং পরে 4 এর সঙ্গে কি 1 যোগ করে 5 লিখছি, এটা হবে আমাদের আনসার। তাহলে আমরা এখানে কত বসাবো দেখো, 570 এর বর্গমূল কত বসাবো? ওই যে 23.87, 4 বসাবো না, কত বসাবো? কত বসাবো? হ্যাঁ, 8 7 4। যেহেতু পরের অঙ্কটা 6 আছে, আমরা এখানে সরাসরি কি 8 7 4, আমরা এখানে 5 বসাই দিব। হ্যাঁ, যেহেতু 8 7 4-এর পরে 6 আছে, তাহলে 8 7 5 বসাবো, এবং নিচে তো 15 আছে, 15ই থাকবে। এবার আমরা নর্মাল স্বাভাবিক যে ভাগ সেভাবে ভাগ করব। 15 দিয়ে 23.87 কে ভাগ করবো। উপরে লিখছি কেন? 23.87 কে ভাগ করব। এটা আরেকটা অঙ্ক, আমরা যেহেতু এখানে 7, এখানে কিন্তু আরেকটা অঙ্ক পর্যন্ত বের করা দরকার ছিল। হ্যাঁ, যেহেতু আমাকে এখানে বর্গমূল বের করতে বলছে, 570-এর বর্গমূল আমাদের বের করতে হবে, তারপর আমাকে এটাকে আবার ভাগ করতে হবে। এখানে শুধু বর্গমূল বের করলেই হবে না, তাকে কি এই যে বর্গমূলটা বের হবে তাকে আবার 15 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমাকে 8 7 4 6-এর পরে আরেকটা অঙ্ক বের করার প্রয়োজন ছিল। কারণ হচ্ছে আমার তো 3 দশমিক স্থান পর্যন্ত কি আসলে পরে যে ভাগ করার পরে আমার দরকার। আচ্ছা, আমরা এই পর্যন্ত 3 দশমিক পর্যন্ত করলাম, তোমরা আরেকটা লাইন বেশি করবা, বেশি করলে 6-এর পরে আরো কিছু আসবে, 6 7, তখন ওই এখানে যে 7 আসলে, এখানে 7 আসলে এটাকে আবার 7 লিখতে হবে। 4 4 7 6 আসছে না, এখানে 7 হবে। হ্যাঁ, চারটা মানে 5টা বের করবা, এখানে আমরা কয়টা বের করছি? 4টা। আরেকটা বের করবা, 5টা বের করবা। এরকম অঙ্ক সাধারণত এত নর্মালি বড় সবসময় দেয় না, হঠাৎ একটু প্রশ্ন খুব কঠিন হলে দেয়। তখন তোমাকে কি আসলে 3 দশমিক পর্যন্ত বর্গমূল বের করলে হবে না, 5 দশমিক পর্যন্ত বের করতে হবে। বের করার পর যেটা আনসার আসবে সেটাই। স্যার হ্যাঁ, বলো। স্যার একটা কথা বলার ছিল, আপনার কি রবি মঙ্গল বৃহস্পতি কোনো ব্যাচ আছে? রবি এখনো না, এখনো নাই, রবি মঙ্গল নাই। আচ্ছা স্যার, আপনি এই দুইটা ক্লাস একটু রেকর্ডিং কাইন্ডলি দিয়ে দিয়েন, আমার আরেকটা ক্লাস হচ্ছে, তো আমি এখন লিভ করছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তুমি হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক দিও যে আমি ফাতেমা, ক্লাস 7, তো আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 9টার মধ্যেই শেষ করার কথা ছিল, একটু সময় বেশি নিচ্ছে, 9টা পর্যন্তই হবে নর্মালি। আজকে আমাদের এই মানে অঙ্কগুলো একটু বড় বড়, তো এই জন্য একটু লেট হচ্ছে। আচ্ছা, তো এইখানে তাহলে কি তোমরা বুঝলা যে এখানে আমাকে কি, যদিও বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে, এখানে আমাকে কি 5 দশমিক পর্যন্ত বের করতে হবে। কারণ এখানে তো আমার বর্গমূল বের করে ফেলতেছি না, এটাকে আবার 15 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করতে হবে, এই জন্য তোমরা আরেকটা শূন্য, এক জোড়া নামাবা শূন্য এই অঙ্কের পরে, নামানোর পরে এখানে যে আনসার আসবে বর্গমূলে সেটা এখানে বসাবা। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট 8 7 4 7 হবে। 8 7 4 7 হবে, এই যে এখানে 8 7 4 7 হবে। ঠিক আছে, তো এখন আমরা 15 দিয়ে ভাগ করব। 8 7 4 7, 15 দিয়ে ভাগ করলে কত হয়? 15 একে, এটা হচ্ছে আমাদের ভাগ, এই যে ভাগ করতেছি 15, এখানে কত? 8 + 13। তো এখানে আমরা দশমিক আছে, এখানে দশমিক বসাইতে হবে। এটা ভাগ করতেছি, এটা কিন্তু আবার বর্গমূল না, 15 দিয়ে এটাকে ভাগ করতেছি। তো এখানে পরে 8, 8 নামাবো, এরপর কত দিয়ে গুণ করলে অষ্টআশি হবে? 15 একে 15 দিয়ে কত দিয়ে যায়? 5 দিয়ে, 5 9, 5 5 15 75।
5 5 25, হ্যাঁ 75, ভাগশেষ কত 3, আর এখানে থাকতেছে 1, আর এখানে পরের অঙ্ক নামাবো 7। এবার কত দিয়ে যায়, এবার কতবার যায়, 4, 4 পনের 4 দিয়ে যাবে 75, 9 9, সরি 9 বেরিয়ে যেতে হবে, 9 9 পনের অঙ্ক কত, 9 পনের অঙ্ক 5 9 45, কত আসে বিয়োগ করার পর 5 6 6 3 13, আর নামাইছি কত পর্যন্ত, 8 নামাইছি, 7 নামাই না, 7 নামাইতে হবে, 7 নামাইতে হবে, 7 নামাইলে কত যায়, 5 9 45, 9 কে 9 আর 4 কত, 10 11 12 13, 135। ঠিক আছে, তাহলে কত রইল, 2 2। তাহলে আমরা 7 পর্যন্ত নামাইছি, তারপর 4 নামাইতে হবে, 15 কে 15, হ্যাঁ 15 দুগুণে 30, তাহলে এখানে 15 আর 24 কত হয়, 9। আচ্ছা নিচে মনে হয় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আচ্ছা। এবার তারপরে শেষ কত আছে, 7, 7 নামাবো, 7 কত দিয়ে যায়, কত দিয়ে যায়, 6 15 90, 6 15 90, ভাগশেষ কত 7, ভাগশেষ 7, তাহলে আমাদের শেষ। এখন দেখো আমাদেরকে বলছিল 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে বলছিল, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে বলছে। তো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করে আমাদের কি 4 দশমিক পর্যন্ত বের করা লাগবে, 4 দশমিক, দশমিকের পরে 4টা নিতে হবে, ঠিক আছে। দশমিকের পরে 4টা বের করার পর কি পাইলাম, দেখো 3-এর পরে 6 আছে, এই 6 অঙ্কটা কি 1 থেকে 5 থেকে 9-এর ভিতরে না, এই যে 6 দশমিকের পরে 6 আছে, তাহলে 6 কি 5 থেকে 9-এর ভিতরে না, আয়শা বোঝা যাচ্ছে। জি স্যার। তাহলে আমাদের এখানে আনসার আসবে হচ্ছে, এই যে 15 দিয়ে 23.847 কে ভাগ করলাম, ভাগ করলে আনসার আসবে হচ্ছে 1.591 6। হ্যাঁ আমরা 6 লিখবো না, আমরা 1 লিখবো না, কত লিখবো 2, কারণ আমরা কি বলছিলাম 5 থেকে 9-এর ভিতরে থাকলে আগের অঙ্কের সঙ্গে 1 যোগ করতে হয়, যেহেতু 1 আছে 1-এর সঙ্গে 1 যোগ করে 2 হয়, তাহলে এটা, এবং শেষে প্রায় লিখে দিতে হবে, প্রায়, যেহেতু এটা সম্পূর্ণ আনসার না, কাছাকাছি, এই জন্য প্রায় লিখেছি। ঠিক আছে, বোঝা গেছে। একটু বড়, ধৈর্য সহকারে করতে হবে, হ্যাঁ ধৈর্য নিয়ে করতে হবে, ধৈর্য হারা হইলে অঙ্ক করা খুব মুশকিল হবে। হ্যাঁ, তো আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, তোমার হোমওয়ার্ক থাকবে 11 12 এবং হচ্ছে 13 14। দেখো অনুশীলনীর 11 12 13 14 পারবা কিনা, দেখো তো। জি স্যার হ্যাঁ এই নিয়মেই করবা, আজকের সবগুলা নিয়মে এইতে, এই 3টা 4টা, এই 4টা নিয়মেই কভার করা হয়েছে, হ্যাঁ 11 12 13 14, এই যে 4টা এই নিয়মে করে ফেলা হয়, ঠিক আছে। অনুশীলনীর 11 12 এবং 13 14 নম্বর, হ্যাঁ হোমওয়ার্ক গুলা কি করছিলা আয়েশা, সবগুলা আগের, জি স্যার করে। হোমওয়ার্ক পাঠাইছো কোথাও, না স্যার পাঠাই নাই। হোমওয়ার্ক পাঠাইতে হবে তো, করছো কিনা সেটা বোঝা যাবে কিভাবে। ওকে স্যার পাঠাই দিব। ঠিক আছে, আর বিজ্ঞান, বিজ্ঞান কি কিছু পড়া হয়েছে, জি স্যার পড়া হয়েছে। আচ্ছা ওখানে ওই অনুশীলনী 1 দশমিক, এক এক, অনুশীলনী 1 আমাদের যে অনুশীলনীটা আছে সেটা নিম্ন শ্রেণীর জীব, তো ওখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলা, হ্যাঁ তো
কোনো গাইড কি তুমি ফলো করো নাকি গাইড পড়া হয় না? না স্যার, এখনো গাইড কিনিনি। আচ্ছা, এখন তাহলে আমি যে আমি কিছু কিছু প্রশ্ন দিয়েছি হোয়াটসঅ্যাপে, পাইছো? সংক্ষিপ্ত, তারপর সৃজনশীল, পাইছো? স্যার পেয়েছি। হ্যাঁ, এগুলা 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 থেকে যে প্রশ্নগুলা আছে এগুলা বাসায় প্র্যাকটিস করো। কোনো সিলেবাস দিছে স্কুল থেকে? নো স্যার, এখনো কোনো সিলেবাস দেয়নি। ঠিক আছে, তাহলে আমরা এরপর নর্মালি ষষ্ঠ অধ্যায়টা থাকে, আমরা এরপর ষষ্ঠ অধ্যায়টা আলোচনা করব। তবে প্রশ্নগুলা যেগুলা দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, নির্ভুল এমসিকিউ এবং সিকিউ মানে সৃজনশীল যেগুলো আছে সেগুলা একটু দেখো, হ্যাঁ, সেগুলা দেখো। জি ঠিক আছে। আশা করি অধ্যায় যদি ভালোভাবে পড়ে থাকো আহ, পারবা, হ্যাঁ, এবং চিত্র দেওয়ার চেষ্টা করবা। চিত্র দেওয়া হয় নাই যেহেতু এটা অনলাইনের জন্য চিত্রটা আমি এই এখানে ফাইলগুলোতে দেওয়া হয় নাই, হ্যাঁ, পিডিএফ গুলোতে দেওয়া হয় না, তবে তোমরা চিত্র এঁকে দিবা। যেমন ভাইরাসের প্রশ্ন জানতে চাইছে তখন বা ওই ভাইরাসটার বৈশিষ্ট্য ওইগুলার পাশাপাশি কি গঠন, এগুলার পাশাপাশি কি চিত্র দিয়ে দিবা। প্রশ্নে মানে আনসারে বলা আছে যে চিত্র দেওয়া হলো, তো ওইখানে চিত্রটা আঁকা হয় নাই, হ্যাঁ, যেহেতু পিডিএফ ফাইল, এটা চিত্রটা তোমরা বই থেকে দেখে এঁকে শিখে নিবা। ঠিক আছে। স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর প্রশ্নগুলো শেষ করা, আগামী ক্লাসে তাহলে আমরা ষষ্ঠ অধ্যায় বিজ্ঞান পড়বো। আর এই অধ্যায়টা আমরা শেষ করার চেষ্টা করব 1.2। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো প্রশ্ন নেই।